নমস্কার, আপনারা দেখছেন স্পিড নিউজ বাংলা। এখন আমরা উপস্থিত হয়েছি বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলার সহসভাপতি মাননীয় শ্রী তন্ময় ঘোষ মহাশয়ের কাছে। তন্ময় ঘোষ কেশপুরের ভূমিপুত্র। আমরা কেশপুরের বহমান রাজনৈতিক চালচিত্র জেনে নেব তন্ময় বাবুর কাছ থেকে। নমস্কার, আমরা এখন উপস্থিত হয়েছি বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলার সহসভাপতি মাননীয় শ্রী তন্ময় ঘোষ মহাশয়ের কাছে। তন্ময়বাবু কেশপুরের ভূমিপুত্র। আমরা এখন কেশপুরের রাজনৈতিক সামগ্রিক অবস্থা তন্ময়বাবুর কাছ থেকে জেনে নেব। নমস্কার দাদা। নমস্কার। আমি প্রথমেই স্পিড নিউজ যে চ্যানেল, এই চ্যানেলের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। সমস্ত জনগণকে এবং স্পিড নিউজকেও জানাচ্ছি। বলছি দাদা, কেশপুরের দিকে গোটা রাজ্যের দৃষ্টি সবসময় নিক্ষেপ থাকে। আপনার কাছে একটু কেশপুরের ভৌগোলিক এবং সামাজিক অবস্থান সম্পর্কে আমরা জেনে নিতে চাই। কেশপুরের পশ্চিম মেদিনীপুর জেলার, আপনারা জানেন যে আমাদের তো বিজেপির লোকসভা ভিত্তিক জেলা। ঘাটাল সাংগঠনিক জেলার মধ্যে কেশপুর একটি বিধানসভা। এখানে 15টি অঞ্চল, 1 থেকে 15টি অঞ্চল আছে। এখানে একবারে কংসাবতী নদীর ধারে একটি অঞ্চল আছে, আমাদের 15 নম্বর অঞ্চল। এপাশে গড়বেতার দিকে একটি অঞ্চল, এপাশে চন্দ্রকোনার দিকে একটি অঞ্চল, এপাশে মেদিনীপুর সদর লাগো একটি অঞ্চল। এইভাবে অঞ্চলগুলি আমাদের একবারে ওই পাশাপাশি যে ব্লকগুলি আছে তাদের পাশাপাশি অঞ্চলগুলি অবস্থিত, এরকম কিছু অঞ্চল আছে। এখানে সংখ্যালঘু মানুষ বসবাস করে প্রায়, এই অঞ্চলগুলিতে 30% মানুষ সংখ্যালঘু মানুষ বসবাস করে। এখানে তফসিল জাতি, উপজাতি, তফসিল জাতির মানুষ বসবাস করে প্রায় 40%। সাধারণ মানুষ, তফসিল উপজাতি, যেটা শিডিউল ট্রাইব বলা হচ্ছে, আদিবাসী, এই সম্প্রদায়ের মানুষেরও বসবাস প্রায় 5-6%। বাকি অন্যান্য সাধারণ জেনারেল এই ধরনের সংখ্যা মানুষ বসবাস করেন কেশপুরে। এখানে মানুষের অর্থনৈতিক উন্নতি অতীতে খুবই খারাপ ছিল, বলতে বাধা নেই। বামফ্রন্টের আমলে কিছুটা উন্নতি হয়েছে। এখানে অনেক মানুষ আছে যারা বাইরে, এখানে তো কোনো শিল্প নেই, কোনো কারখানা নেই, কোনো কিছু নেই। কৃষির উপরে নির্ভরশীল গোটা কেশপুর, কৃষির উপরে নির্ভরশীল এক কথায় বলা যায়। আর এখানকার দেখা যায় যে বেশিরভাগই সংখ্যালঘু পরিবারের ছেলেরা, বেশিরভাগ ক্ষেত্রেই তারা বাইরে বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা কাজকর্ম করতে যায়। এখানে মূলত একটা ফেরি ব্যবসা বলে একটা ব্যবসা আছে। এই ব্যবসায় অনেক ছেলেই এখানে বাইরে ফেরি করতে যায় বিভিন্ন রাজ্যে। সেখান থেকেই কিছুটা অর্থনৈতিক উন্নতি কেশপুরের হয়েছে। এ হচ্ছে ব্যাপার। এখানে জানেন তো, কেশপুর মানে একটা বিরাট ব্যাপার। এখানে ক্ষুদিরামের এই স্বাধীনতার আন্দোলনে যে 5 জন শহীদ হয়েছিল, তার মধ্যে কেশপুরে 3 জন। ক্ষুদিরাম বসু, উর্মিলা আর হচ্ছে শশীবালা, 3 জন এখানে খুন হয়েছিল। স্বাধীনতার আন্দোলনে জীবন দিয়েছিল, স্বাধীনতার আন্দোলন করতে। তার মধ্যে কেশপুরেরই 3 জন। কেশপুর একটা ঐতিহাসিক জায়গা বটেই।
আপনার কাছে আরেকটা বিষয় একটু জেনে নিতে চাই। আপনি যদি বলেন বর্তমানে কেশপুরের গণতান্ত্রিক অবস্থা সম্পর্কে আপনি যদি আমাদের কিছু অবহিত করেন। কেশপুরের গণতান্ত্রিক অবস্থা বলতে গণতন্ত্র তো গোটা রাজ্যই নেই, আর কেশপুরে আমি কি বলবো নতুন করে। কেশপুরেও যে শাসক দল যারা আছে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে টোটাল গণতান্ত্রিক ব্যবস্থাটাকেই 11 সাল থেকেই টোটাল গণতান্ত্রিক অবস্থা ভেঙে পড়েছে। মানুষের নিজস্ব কথা বলতে গেলেই প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা যাবে না, যা ইচ্ছা তাই করবে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই গণতন্ত্র বলে কিছু রাখতে চায়নি, গণতন্ত্র বলে কিছু নাই। গণতান্ত্রিক ব্যবস্থা এই কথাটা শুধু কেশপুর না, গোটা পশ্চিমবাংলাতেই আমরা তো দেখতে পাচ্ছেন যে গণতন্ত্র বলে কোনো ব্যবস্থাটা নাই। গণতন্ত্র উঠিয়ে দিয়েছে, গণতন্ত্র আজকে বিপন্ন, গোটা রাজ্য জুড়েই বিপন্ন, কেশপুরেও বিপন্ন। আচ্ছা, আমাদের রাজ্যে সরকার পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে কেশপুর এই এলাকায় সরকার এবং পঞ্চায়েত পরিচালনায় সমস্ত পঞ্চায়েতগুলি তৃণমূল কংগ্রেসের দখলে। এখন এই পঞ্চায়েত পরিচালনায় শাসক দল তৃণমূল কি ভূমিকা পালন করছে বলে আপনার মনে হয়? পঞ্চায়েত তো তৃণমূলের দখলে, পঞ্চায়েতের কোনো নির্বাচন হয়নি, পঞ্চায়েতে কোনো নির্বাচন হয়নি। গায়ের জোর দেখিয়ে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে পঞ্চায়েতগুলি সব নির্বাচনে ভোটে কোনো প্রার্থী টার্থীও নেই, কিচ্ছু নেই। যারা প্রার্থী হতে চেয়েছিল তাদেরকে মেরে তাদেরকে পঙ্গু করে দিয়েছে, এরকম অনেক নজির আছে, দিয়ে পঞ্চায়েত দখল করেছে। মানুষ তৃণমূলের পঞ্চায়েত যে পরিচালনা এটাতে বিতর্ষক্ত। পঞ্চায়েতের যে সমস্ত স্কিমের টাকা, আমার কাছে এরকম অনেক ডকুমেন্টস আছে, আপনাকে বলতে পারি আমি। ইন্দিরা আবাসের টাকা, বহু টাকা এরকম তৃণমূলের নেতারা কাটমানি খেয়েছে, বহু টাকা। সে টাকার কোনো হিসাব আপনাকে আমি বললে বলা যাবে যে একটা ব্যাপক অঙ্কের টাকা। এরকম শুনিনি যে ইন্দিরা আবাস বিক্রি করা হয়েছে। বিক্রি, ধরুন রামের নামে ইন্দিরা আবাস, তার আইডি আছে, তার সবকিছু আছে, সেটা শামের ছবি লাগিয়ে দিয়ে শাম টাকাটা তুলে নিয়েছে। এরকম ধরনের আমার কাছে 68টা ইন্দিরা আবাস একটা অঞ্চলে, কেশপুরের একটা অঞ্চল 11 নম্বর অঞ্চল, সেখানে এরকম 68টা আমার কাছে এরকম তার কপি আছে, আমি দেখাতে পারি, বলতে পারি। ডিএমকে দিয়ে জানানো হয়েছিল, এসপিকে জানানো হয়েছিল, বিডিওকে জানানো হয়েছিল, এসডিওকে জানানো হয়েছিল, বলেছে আমরা নিরুপায়, আমাদের কিছু করার। রিসিভ কপি আছে, সব রিসিভ কপি আছে। আইডি বিক্রি করে দেওয়া হয়েছে ইন্দিরা আবাস। ইন্দিরা আবাসের বাকি যে স্কিম, গোটা গোটা স্কিম তৃণমূলের নেতারা, কোনো কাজ নেই, কিচ্ছু নেই। আমি একটা বলতে পারি আপনাকে দায়িত্ব নিয়ে, যে 12 নম্বর অঞ্চলে কংসাবতী নদীর ধারে যে টাকা অ্যালটমেন্ট করা হয়েছিল, কংসাবতী নদীর বাঁধে, আমার কাছে যা খবর 34 লক্ষ টাকা অ্যালটমেন্ট করা হয়েছিল। 34 ঝড়া মাটি পড়েনি নদী বাঁধে, টোটাল টাকাটা তুলে নেওয়া হয়েছে। এরকম অজস্র অভিযোগ কেশপুরের 15টা অঞ্চলে। আপনার হচ্ছে ইন্দিরা আবাসের টাকা, জব কার্ডের টাকা, লোক কাজ করেছে 50 দিন, 60 দিন, 70 দিন, টাকা নেতারা মেরে দিয়েছে, টাকা পায়নি, গরিব মানুষ টাকা পায়নি। এরকম গোটা কেশপুর থানায় অজস্র অভিযোগ আছে, অজস্র অভিযোগ। এছাড়াও পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের টাকা, অনেক টাকা আছে পঞ্চায়েত, রেল ফিনান্সের টাকা, আনটাইড ফান্ডের টাকা, এইসব টাকাগুলোর তো কোনো হিসাব নেই, কোনো কিচ্ছু নেই। এইসব টাকা গোটাকে গোটা তৃণমূল ভাউচার সাবমিট করে সব তুলে। আনটাইড ফান্ডের টাকা, এর কোনো তো বাধ্যবাধকতা থাকেনি, এসব টাকা ওরা তুলে নেয়। এইসব মানুষকে কিছু বুঝতেই দেয়নি। আর কেউ যদি এই ব্যাপারে কোনো প্রতিবাদ করে, তাহলে তাকে পার্টিকুলারলি যে মার, তাকে বয়কট, এইসব
যা যা করার দরকার মানে ভাষা দিয়ে বোঝানো যাবে নি, এরকম ধরনের মানুষের উপর অত্যাচার করা হয়েছে, মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে মেরে। কেশপুরে 15টি অঞ্চলে, কোনো একটা অঞ্চলে নয়, 15টা অঞ্চলেই। হ্যাঁ, এবং এই পঞ্চায়েত সমিতির যে টাকা, পঞ্চায়েত সমিতির যে টেন্ডার বেরোয়, হুমকি দিয়ে টেন্ডার ফেলতে দেওয়া হয়নি। স্বচ্ছভাবে কাজ করবে সেটা না, এখানে 20% টাকা আগে নেতাদেরকে দিয়ে দিতে হবে। যেই টেন্ডার পাক যাই পাক, 20% টাকা আগে নেতাদেরকে দিয়ে দিতে হবে। টাকা দেওয়ার পর তারপরে এলাকায় করতে যাবে, আবার এলাকায় এবারে চুনাপুটি যারা আছে তাদেরকেও টাকা পয়সা দিবে। তাহলে কাজের মান কিরকম হবে বুঝে না, কাজের মানটা কিরকম হবে। এ হচ্ছে পঞ্চায়েত সমিতি যা চলছে, টোটালটা লুট চলছে, এক কথায় বলা যায়। আমি কেশপুরটা নিয়েই বলবো, টোটালটা লুট চলছে। আচ্ছা, এরপর পরবর্তী যে প্রশ্নে আসবো আপনার কাছে, যে আমরা দেখেছি কেশপুর সেই কংগ্রেসের সময় থেকে রজনীকান্ত দলুই থেকে জামশেদ আলী, মাঝখানে মোহাম্মদ রফিক থেকে এন্তাজ আলী, তারপর সঞ্জয় পান, উত্তম ত্রিপাঠী, আবার অতি সম্প্রতি হচ্ছে তন্ময় ঘোষ। কেশপুরের বুকে রাজনৈতিক সংঘাতটা তীব্র, অনেক সময় সাবেক তীরধনুক থেকে বোম বন্দুকের সংঘাতে পর্যবসিত হয়। এ বিষয়ে আপনার অভিমত যদি কিছু বলেন। শুনুন, কেশপুরে একটা এই ছিল যে যারা সরকার করবে, সরকারের এমএলএ থাকবেন। এটা 1977 সাল থেকেই হয়ে আসছে। তার আগে যারা সরকার ছিল তাদের এমএলএ হতো। 1977 সালে ওইখানে রজনীকান্ত দলে জিতেছিলেন কংগ্রেসের। বামফ্রন্ট কিন্তু সরকার করেছে। আবার যখন 2011 সালে পরিবর্তন হলো, পরিবর্তনে ওইখানে সিপিএম এর প্রার্থী ছিল, সিপিএম এর রামেশ্বর দলে জিতেছিলেন। কেশপুরে এক কথায় বলা যায়, এটা বলতে বাধা নেই, বামফ্রন্টের আমলে যে ভূমির আন্দোলন কেশপুরে হয়েছে। কেশপুরে বোমা, বন্দুক এইসবের আমদানি করেছিল তৃণমূল কংগ্রেস আমদানি করেছে। মানুষের সমর্থন কেশপুরে 11 সালে তৃণমূল সরকার করলেও কিন্তু মানুষের ঢলটা ছিল বামফ্রন্টের দিকে, এটা ঘটনা। কিন্তু বামফ্রন্ট মানুষের রাস্তাতে নেই, রাস্তাতে যে নেমে মানুষের জন্য আন্দোলন করা, লড়াই করা, সংগ্রাম করা, এটা বামফ্রন্টের নেতারা থাকেনি। আমি এক সময় বামফ্রন্ট করতাম, এটা তো অস্বীকার করে পাইনি, সবাই জানে। সিপিআইএম এর আমি লিডার ছিলাম, এটা সবাই জানে। আমি দেখলাম যে পশ্চিমবাংলায় 2018 সাল থেকে মূলত বলা যায় যে বিজেপি আস্তে আস্তে করে মানুষের পাশে থেকে লড়াইটা শুরু করেছে, রাস্তায় নেমে লড়াইটা শুরু করেছে। পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন যে বিজেপি রেজাল্ট ভালো হয়েছে পশ্চিমবাংলায়, বামফ্রন্ট আউট হয়ে গেছে। বামফ্রন্ট থেকে মানুষ আস্তে আস্তে, বামফ্রন্টের অনেক কর্মী সমর্থক যারা, তারা সব চলে গেছে বিজেপিতে। তারাই বিজেপিতে, যারা রাস্তাতে নেমে লড়াই করছে, যারা মানুষের পাশে থেকে লড়াই করছে, মানুষের জন্য লড়াই করছে, সেই রাজনৈতিক দলে আস্তে আস্তে করে দেখুন বেশিরভাগ বামফ্রন্টের কর্মী সমর্থক, নেতৃত্ব, অনেক নেতৃত্ব, তারা বামফ্রন্ট ছেড়ে তারা বিজেপিতে চলে গেছে। আমিও তাই। একজন লিডার জল ছাড়া কি মাছ থাকতে পারে? আমি দেখলাম যারা ময়দানে থেকে মানুষের জন্য থেকে লড়াই করছে, তৃণমূলের বিরুদ্ধে লড়াইটাকে তীব্র করছে, বিজেপিতেই যাওয়া ভালো। মানুষের একটা ইয়ে ছিল যে আপনি আসুন, বিজেপি মানুষের জন্য লড়াই করছে, মানুষের জন্য কাজ করছে। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি মানুষের জন্য কাজ করছেন। আমি দেখলাম অনেক পদক্ষেপ উনি গ্রহণ করেছেন, ভালো ভালো পদক্ষেপ, যা মানুষকে আকৃষ্ট করানো। আপনি বলুন, কাশ্মীরের সমস্যা উনি মিটিয়েছেন, 370 ধারা বিলোপ করেছেন। এক দেশ এক আইন, এক কানুন উনি বলেছেন, ভালো কাজ করেছেন। বামফ্রন্টের
এখানে যারা নেতারা ছিল, তৃণমূলের যে অপশাসন এর বিরুদ্ধে খুব কম কথা বলত, শুধু মোদিজির বিরুদ্ধেই কথা, শুধু মোদিজির। মানুষ কিন্তু এটা গ্রহণ করেনি, পশ্চিমবাংলার মানুষ। মানুষ তৃণমূলের আক্রমণটা দেখছে, তৃণমূলের অত্যাচার দেখছে, তৃণমূলের সবকিছু দেখেছে। মানুষ চেয়েছিল যে বামফ্রন্ট তৃণমূলের বিরুদ্ধে বলুক, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বামফ্রন্ট ৮০% কথা শুধু মোদিজির বিরুদ্ধে বলেছে, তৃণমূলের বিরুদ্ধে বলে। মানুষ আস্তে আস্তে করে বামফ্রন্ট থেকে বেরিয়ে সব বেশিরভাগটাই বিজেপির দিকে কনভার্ট হয়ে গেছে, বেশিরভাগ মানুষ। আমরাও অনেক লিডারশিপ, কেশপুরের অনেক লিডারশিপ তৃণমূল, আমরা বামফ্রন্ট ছেড়ে দিয়ে, সিপিআইএম ছেড়ে দিয়ে, বামফ্রন্ট বলতে সিপিআইএম ছেড়ে দিয়ে আমরা সব বিজেপিতে জয়েন করেছি, মানুষ 19 সালে লোকসভা নির্বাচনে, আমরা জানি পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে যেভাবে বিজেপি ময়দানে থেকে মানুষের পাশে থেকে লড়াইটা করছে, 19 লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফলটা অনেক ভালো হবে। আমরা জানতাম বিজেপির ফলাফল ভালো হওয়ার পরেই ফলাফল ভালো হয়েছে। মানুষ দেখলো না, এই তৃণমূলের যদি বিকল্প হয় সেটা বিজেপি হবে, নট বামফ্রন্ট, অন্য কোনো রাজনীতি পশ্চিমবাংলাতে। তাই দেখুন যে গোটা রাজ্য জুড়েই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তারা সব বিজেপির সঙ্গে বিজেপিকে সমর্থন করছে। এখানে অন্য কোনো ব্যাপার না, অন্য কোনো আর কিচ্ছু কারণ নেই। মানুষ যাদেরকে ময়দানে পাবে, যাদেরকে রাস্তায় পাবে, যারা রাস্তায় নেমে আন্দোলন করে, মানুষ তাদের সঙ্গে থাকবে, এ হচ্ছে মূল কথা। কেশপুর এলাকায়, সামগ্রিক কেশপুর বিধানসভা এলাকায় সংখ্যালঘু মানুষজনের অনুপাত বেশি আছে। আজকের এই রাজনৈতিক পরিস্থিতিতে কেশপুর এলাকার সংখ্যালঘু মানুষজনের ভূমিকা সম্পর্কে আপনি যদি কিছু বলেন। শুনুন, কেশপুরে বেশি আছে মানে 30% সংখ্যালঘু আছে। সংখ্যালঘু মানুষের সঙ্গে আগে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে মানুষের খুব ভালো সম্পর্ক, সংখ্যালঘু সমস্ত মানুষের সঙ্গে খুবই ভালো সম্পর্ক। আমরা এইভাবে দেখিনি, কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু, এইভাবে আমরা কখনো দেখিনি, অতীতেও দেখিনি, বর্তমানেও দেখিনি, ভবিষ্যতেও কোনদিন দেখব না। কারণ আমরা পরস্পরের অনুষ্ঠানে যেতাম, অনুষ্ঠানে যাই, এখনো যাই। আমি বিজেপির নেতা, সংখ্যালঘু কোনো পরিবারের মেয়ের বিয়ে হলে আমাকে নিমন্ত্রণ করে আমি যাই। যখন কোনো অনুষ্ঠান হয়, এই আপনার ওদের কোনো অনুষ্ঠান হয়, নিমন্ত্রণ করে যাই, আমাদের কোনো অনুষ্ঠান হলে আসে। এইভাবে আমরা সংখ্যাগুরু কেশপুরে আমরা এটা দেখিনি। সংখ্যালঘু মানুষের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক। সংখ্যালঘু মানুষ, আপনাকে আমি এটুকু বলতে পারি, কেশপুরে বেশিরভাগ গ্রামে সংখ্যালঘু মানুষ তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ। তৃণমূল সংখ্যালঘু মানুষকে ব্যবহার করে দেখলেন কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কেশপুরের দামোদর চোখে, দুটো মানুষের জীবন গেল, কত মানুষের বাড়ি ঘর দুয়ার লুটপাট হয়ে গেল। এই সংখ্যালঘু মানুষগুলোকে মিথ্যা কথা বলে, ভাঁওতা কথাবার্তা বলে, সংখ্যালঘু মানুষগুলোকে ব্যবহার করে তৃণমূলের নেতারা তাদের স্বার্থ চরিতার্থ করা ছাড়া আর তাদের অন্য কোনো কাজ নেই। এটা সংখ্যালঘু মানুষরা ভালো করে বুঝে গেছে যে তৃণমূলের নেতারা আমাদেরকে ব্যবহার করছে, আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে। বহু সংখ্যালঘু গ্রামের মানুষ, যত সংখ্যালঘু আছে, বহু গ্রামের মানুষ আমার সাথে যোগাযোগ করছে, বিজেপির সাথে যোগাযোগ করছে। তারা বলছে আমরা তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ, কিন্তু এখনই যদি আমরা বিজেপিতে যে জয়েন করি, তাহলে তৃণমূল এই বোমা বন্দুক দিয়ে আমাদের ঘরদুয়ার ভেঙে দেবে, আমাদেরকে পুলিশ দিয়ে কেস দিয়ে তুলে দেবে, শুধু পুলিশ দিয়ে কেস দিয়ে তুলে দেবে। তৃণমূলের বুথ সভাপতি থেকে অঞ্চল সভাপতি, অঞ্চলের মেম্বার, ব্লকের মেম্বার পর্যন্ত যোগাযোগ করছে। তারা বলছে এই মুহূর্তে যদি আমরা চলে যাই তাহলে পুলিশ দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করাবে, মিথ্যা কেস দিয়ে, এইসব দিয়ে যা করার দরকার করবে। আমি যখন পার্টি ছেড়ে দিলাম
বামফ্রন্ট ছেড়ে দিলাম, সিপিএম ছেড়ে দিলাম, দিয়ে বিজেপিতে জয়েন করলাম। জয়েন করার 4 মাস পরেই আমাকে মিথ্যা কেস দিয়ে তুলে দেওয়া হলো। মিথ্যা কেস দিয়ে পুলিশ আমাকে অ্যারেস্ট করল। আপনি জেনে রাখা ভালো, আমাকে যে কেসটাতে পুলিশ অ্যারেস্ট করলো, আমি তখন খুবই অসুস্থ ছিলাম। আমি নিউরোপোলিওপ্যাথিতে তখন আক্রান্ত, আমার হাত দুটো পা দুটো অচল। আমাকে গাড়িতে করে ধরে তুলে বসিয়ে দিতে হতো। আমি প্রোগ্রামে যেতাম বিজেপির, আবার গাড়ি থেকে নামাতে হতো। পায়খানা করতে গেলে ধরে নিয়ে যে আমাকে পায়খানাতে বসাতে হতো। আমার ঘরের বাড়ির লোকেদেরকে যখন খাবার টাইম হতো আমাকে খাইয়ে দিতে হতো। আমি হাতগুলো ঠিকভাবে করতে পারছিলাম। আমি নিউরো সায়েন্সে কলকাতার হসপিটালে সেখানে চিকিৎসা হচ্ছিলাম, তারপরে এখানে চিকিৎসা হচ্ছিলাম। বাস, তখনও আমি ঠিকভাবে সুস্থ নয়। আমি একটা গ্রামে মিটিং করতে গেছি, একটা সংখ্যালঘু গ্রামে মিটিং করতে গেছি, চরকা গ্রামে। প্রচুর মানুষ জুটেছে, প্রায় 3000 মানুষের সমাবেশ ছিল একটা অঞ্চলে। সংখ্যালঘু মানুষ থেকে শুরু করে সব মানুষ আমার মিটিংয়ে এসেছে। ওই মিটিং থেকে আমি ফিরে যাচ্ছি, আমাকে কেশপুর থানার আগে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ওখান থেকে তুলে নিয়ে সোজা চন্দ্রকোনা হয়ে চোখে আমার গামছা বেঁধে দিয়ে, আমরা দুজন ছিলাম, জাহাঙ্গীর হোসেন আর আমি, আমরা দুজন ছিলাম। আমাদেরকে চোখে গামছা বেঁধে দিয়ে চন্দ্রকোনা দিয়ে ঘুরি রোড চন্দ্রকোনা ঘুরিয়ে মেদিনীপুর কোতোয়ালিতে নিয়ে চলে আসলো। আমি মানে আমাদের অপরাধ কি? অপরাধ হচ্ছে এসপি অফিস ঘেরাওর যে আন্দোলন, তাতে আমার এফআইআর নাম নেই, সিসিটিভিতে আমার কোনো দেখা নেই, কোনো কিছুতে আমার নাম ছিল না। সেই কেসে আমাকে সোন অ্যারেস্ট দেখানো হলো। আমাকে 5 বার রিমান্ডে নেওয়া হয়েছে, 5 বার রিমান্ডে নেওয়া হয়েছে। আমি 4 মাস 22 দিন জেল কেটেছি, 4 মাস 22 দিন জেল কেটেছি। জেল কাটানো আমাকে 12খানা কেস দেওয়া হয়েছিল, পরপর মিথ্যা কেস, একটার পর একটা মিথ্যা কেস দেওয়া হয়েছিল। তাই বলে সংখ্যালঘু অনেক মানুষ যে দাদা আপনার মতো লোককে যখন মিথ্যা কেস দিয়ে এতদিন জেল কাটালো, তাহলে আমরা যদি এই মুহূর্তে জয়েন করি, এখনই তারা জয়েন করতে চাইছে। আমি বলেছি না ভাই, এখন না। আমি থামিয়ে রেখেছি সবকে। আমি বলেছি ঠিক সময়ে বলবো, তোমরা জয়েন করবে। রাজ্যের নেতারা থাকবে, জেলার নেতারা সবাই থাকবে, থেকে জয়েন করবে। হাজার মানুষ, সংখ্যালঘু মানুষ বিজেপির পক্ষে আছে। তারা চাইছে যে বিজেপি পারে পশ্চিমবাংলায় তৃণমূলকে হটাতে, এছাড়া কোনো পথ নেই। বিজেপি মানুষের স্বার্থে কাজ করছে, তৃণমূল মানুষের স্বার্থে কাজ করেনি, কোনো কাজ করবে না। বিজেপি পারবে, কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে যদি বিজেপি সরকার হয়, অভূতপূর্ব উন্নয়ন হবে গোটা রাজ্যের। আমি মনে করি অভূতপূর্ব নয়। কি বেকার ছেড়ে গোটা রাজ্যে যে অরাজকতাটা চলছে, এই অরাজকতা বিজেপি বন্ধ করবে। বিজেপি একটা ডাক দিয়েছে যে সন্ত্রাস মুক্ত আমরা বাংলা করতে চাই। সন্ত্রাস মুক্ত বাংলা করার জন্য বিজেপি ছাড়া অন্য কোনো পার্টি কারো দ্বারায় সম্ভব না। এখন তৃণমূলকে যদি হটাতে পারে, বিজেপি হটাতে পারবে। আর সংখ্যালঘু মানুষ বিজেপির পক্ষেই আছে। কেশপুরের ক্ষেত্রে দেখবেন, মিলিয়ে নেবেন, এটা প্রমাণ হয়ে যাবে এটা। আচ্ছা, কৃষি আইন 2020 এর সমর্থনে গোটা রাজ্যে আঞ্চলিক ভিত্তিতে বিজেপি বড় বড় সমাবেশ করছে, এবং সেখানে আমরা যা দেখতে পাচ্ছি, মানুষের ঢল নামছে এক প্রকার বলা যায়। আমি আপনার কাছে জেনে নিতে চাই যে কৃষি আইন 2020 এই বিষয়ে কৃষি প্রধান কেশপুরের মানুষের মতামত বা অভিব্যক্তি কি? কেশপুরের অভিব্যক্তি খুবই ভালো। আমরা এইটার কৃষি আইনের পক্ষে। আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, যা আজকে গোটা বিশ্বের কাছে উনি বরেণ্য, গোটা বিশ্বের দরবারে ওনার যে সুনাম, যে খ্যাতি, হ্যাঁ, উনি কৃষি আইন যে পাস হয়েছে কেন্দ্রে, আমাদের ব্লকে এইসব নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই। তৃণমূল মানুষকে ভুল বুঝাবার চেষ্টা করছে, কিন্তু মানুষ এটা খুব পরিষ্কার করে বুঝে নিয়েছে। আমরা একটা মানুষের কাছে খুব পরিষ্কার কথা বলেছি যে মমতা ব্যানার্জি যদি এত কৃষক দরদি, তাহলে কৃষক নিধি প্রকল্প, যে প্রকল্পটা কেন্দ্র সরকার চালু করেছিল আজ থেকে 2 বছর আগে, একটা পরিবারে যদি 5 জন লোক থাকতো, 5 জন কৃষক থাকে,
তাহলে 5 জন কৃষক আজ 2 বছর ধরে 12,000 করে টাকা পেত একজন কৃষক, তাহলে 5-12 60,000 টাকা সে পেয়ে যেত তার অ্যাকাউন্টে। তাহলে যদি উনি এত কৃষকদের দিলে কৃষক নিধি প্রকল্পের টাকাটা নিতে দিলেননি কেন? কিচ্ছু না, এটা খুব পরিষ্কার মানুষ বুঝে নিয়েছে। কেশপুরের মানুষ দেখবেন, আমাদের 7 তারিখের সভা হবে এই কৃষক বিলের পক্ষে। কানাফল থেকে সাহসপুর একটা পদযাত্রা হবে, তারপরে সভা হবে। দেখবেন চলুন কেশপুরের মানুষের ঢলটা দেখবেন, কত হাজার মানুষ, সব কৃষক, কত হাজার মানুষ ওই দিনে উপস্থিত হয়। দেখবেন ওখানে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি আসছেন, মাননীয় সাংসদ লকেট চ্যাটার্জি আসছেন, আমরাও থাকবো, আমাদের জেলা সভাপতি থাকবে। ওই দিনে চলুন দেখবেন কত হাজার মানুষ কেশপুরে উপস্থিত হয়। এইসব নিয়ে কোনো ব্যাপার না, এটা মানুষকে ভুল বোঝানো হচ্ছে, এটা মানুষকে টোটালি ভুল বোঝানো হচ্ছে। কৃষক তার ফসলের ন্যায্য মূল্যও পাবে, কৃষক তার ফসল যে কোনো রাজ্যে, ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে বিক্রি করতে পারবে। এই যে মাঝখানে একটা দালালি হতো না, মাঝখানে ওই যে মান্ডির যাওয়ার আগে যে দালালিটা, এই দালালিটা তৃণমূল কংগ্রেস পাবেনি, কাটমানিটা পাবেনি। এই কাটমানিটা পাবেনি বলেই এত গাত্র জ্বালা। তৃণমূল যেখানে কাটমানি পাবেনি সেই জায়গাতেই তাদের গাত্র জ্বালা হয়। কৃষি বিল নিয়ে মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। মানুষ বলছে আমাদের ভালো হয়েছে, আমাদের উপকার হয়েছে, আমরা এতদিনে একটা আমাদের জন্য ভারতবর্ষের সরকার ভাবলো। মানুষ এটা বলছে যে মানুষ আমাদের জন্য এতদিনে, ভারতবর্ষের সরকার এই স্বাধীনতার 76-77 বছর পর বিজেপির গভর্নমেন্ট কৃষকদের কথা ভেবেছে, একথা মানুষ বলছে। স্বাধীনতার পর 76-77 বছর স্বাধীনতার পর বেশিরভাগ সময়টা তো কংগ্রেস দেশ চালিয়েছে। আজকে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের কথা উনি ভেবেছেন, যা কৃষকদের দারুণভাবে উপকার হবে। দেখবেন 3 মাস 4 মাসের পর থেকেই কৃষকরা তাদের এই যে প্রফিট, লাভ, এটা কৃষকরা বুঝতে পারবে, এটা পরিষ্কার। এটা নিয়ে কোনো কেশপুরে কোনো রকম কোনো প্রতিক্রিয়া হবে না, কোনো গোলমাল হবে না, কিচ্ছু হবে না, কৃষকদের মধ্যে কিচ্ছু নেই। তৃণমূল মানুষকে ভয় দেখিয়ে এইসব করে গ্রামে গ্রামে মোটরসাইকেল বাইক বাহিনী ঘুরছে, বাইক বাহিনী যাচ্ছে, মানুষকে বলছে মানুষ সাড়া দেয়নি। আমরা তো দেখছি বাইক বাহিনী 10খানা 15খানা বাইক নিয়ে 25 জন 30 জন করে গ্রামে গ্রামে যাচ্ছে। যেখানে একটা গ্রামে হয়তো 1200 ভোট আছে, সে দেখা গেল 30 জন গ্রামের মানুষ জুটেছে, যারা ওই লুট করে খায়, যারা কাটমানি খায়, এরকম ধরনের যারা তৃণমূলের নেতা কর্মী এরকম যারা আছে, কাটমানির ভাগ পায়, এইসব পায়। এটা আর কিছু মানুষকে ভুল বোঝাচ্ছে, তুমি মিটিংয়ে না জুড়লে তোমাকে মাটি কাটতে দেওয়া হবে, জব কার্ডে কাজ করতে দেওয়া হবে, জব কার্ডের টাকা কেন্দ্র সরকার টাকা দেয়, কেন্দ্র সরকারের টাকা, সেই টাকায় গরিব লোক তার মাটি কাটবে, জব কার্ডে মাটি কাটতে দেওয়া হচ্ছে। বলছে বিজেপি করলে মাটি কাটতে দেওয়া হবে, চাপ এলাকার মানুষ কিন্তু এইসব আর পরোয়া করেনি। মানুষ বলছে আমাদের দরকার নেই মাটি কাটা, আমরা গরিব মানুষ, আমরা যখন এতদিন চালিয়েছি আমরা আরো কিছুদিন চালাতে পারবো, আমাদের প্রয়োজন নেই মাটি কাটা। হ্যাঁ, এইভাবে মানুষকে প্রেসার দিয়ে কোথাও প্রেসার দেওয়া হচ্ছে যে যদি তৃণমূলের এই কৃষি বিরোধী বিলে যদি না যাও তাহলে মাটি কাটতে দেওয়া হবে। গোটা কেশপুর জুড়েই এরকম ধরনের একটা তৃণমূল কংগ্রেস সমস্যা তৈরি করছে। আচ্ছা, এরপর যে প্রশ্নটা করব আপনার কাছে, সেটা এক বাক্যে উত্তর আশা করছি। 2021 সামনেই বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে কেশপুরে আপনারা জিতবেন? আমি তো 100% নিশ্চিত কেশপুরে জিতব, 100% বিজেপি জিতবে কেশপুরে। তৃণমূল, আমি এক কথায় নয়, আমি একটু বলি, তৃণমূল যতই সন্ত্রাস করুক, যতই বোমা বন্দুক নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াক, মানুষ জনাদেশ বিজেপির পক্ষে। 15টা অঞ্চলেই আমরা জিতবো, এটুকু আপনাকে আমি বলতে পারি। 15টা অঞ্চলেই জিতবো, কোনো অঞ্চলে আমাদের মাইনাস হবে না, 15টা অঞ্চলেই আমরা জিতবো। আচ্ছা, গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদেরকে ওখানে প্রার্থী দিতে দেওয়া হয়নি, যেটা আপনাদের অভিযোগ।
গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হ্যাভিওয়েট প্রার্থী দীপক অধিকারী বা দেব, উনি লোকসভায় যেতে পেরেছেন শুধুমাত্র কেশপুরের উপর নির্ভর করেই। বিরাট ব্যবধানে লিড ছিল কেশপুরে। এরপরও আপনারা কিভাবে বলছেন যে আপনারা জিতবেন? শুনুন, এই 19 সালে লোকসভা নির্বাচনে বিজেপি যে 18টা সিট পেয়েছে, পাওয়ার পর মানুষ একটা অক্সিজেন পেয়েছে। মানুষ কেশপুরে, শুনুন, কেশপুরে তো কোনো এই 11 সাল থেকে 19 সাল পর্যন্ত, লোকসভা নির্বাচন আগে পর্যন্ত কোনো রাজনৈতিক দল মিটিং, মিছিল, সভা, সমাবেশ এটা করতে পারে। এই 19 সালে নির্বাচনের পর, লোকসভা নির্বাচনের পর মানুষ বুঝতে পেরেছে যে না, পারলে বিজেপিই পারে একমাত্র পশ্চিমবাংলার মুড ঘোরাতে, তৃণমূলকে প্রতিহত করতে। দেখুন, কেশপুরের প্রত্যেকটা সভা সমাবেশ আমরা কেশপুরে করেছি, সমাবেশ করেছি। ওখানে আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, আমাদের কেন্দ্রের বর্তমান সহসভাপতি মুকুল রায় থেকে শুরু করে সায়ন্তন বসু সাধারণ সম্পাদক, অন্তরা ভট্টাচার্য সভাপতি, রাজ্যের সহসভাপতি মাননীয়া ভারতীরি সহ বহু নেতৃত্ব এসেছিলেন। আনন্দপুরে আমরা সমাবেশ করেছিলাম। যে সমাবেশ লোকসভা নির্বাচনের পর, আমাদের তো প্রার্থী হেরে গেছিল কেশপুরে, ভারতী ঘোষ, মাননীয় ভারতী ঘোষ হেরে গেছিলেন, কিন্তু এই যে সমাবেশ হয়েছিল, ভারতী ঘোষের উদ্যোগেই সমাবেশটা হয়েছিল মূলত, এটা বস্তিকার করার উপায় নেই। সেই সমাবেশ যেটা হয়েছিল, সেই সমাবেশে 40,000 মানুষের উপস্থিত হয়েছিল, 40,000 মানুষ। তৃণমূল তো মানুষকে ভোট দিতে দেয়নি, গায়ের জোর দেখিয়ে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে লোকসভা নির্বাচনে করেছিল। লোকসভা নির্বাচনে গায়ের জোর দেখিয়ে, ভয় দেখিয়ে, এসব দেখিয়ে পুলিশ টুলিশকে ব্যবহার করে লোকসভা নির্বাচনে তারা মানুষকে ভোট দিতে, গণতান্ত্রিক অধিকারকে মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয়নি। এই লোকসভা নির্বাচনের পরেই আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিই, আমরা যখন 40,000 লোকের সমাবেশ করলাম, তারপরেই আমাদের, আপনি বলছেন হেভিওয়েট প্রার্থী, আমি হেভিওয়েট প্রার্থী মনে করিনি, কোনো সিনেমা আর্টিস্টকে হেভিওয়েট প্রার্থী বলে মনে করিনি। উনি যখন কেশপুরে এসেছিলেন এই লোকসভা নির্বাচনের পর, উনি শামচাঁদপুর বলে আমাদের একটা পঞ্চায়েত আছে, 1 নম্বর গ্রাম পঞ্চায়েত শামচাঁদপুর, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোনো মানুষ উঁকি মেরে দেখেনি। উনি বলেছিলেন, আনন্দবাজার পত্রিকাতে বেরিয়েছিল যে একটা মানুষের ঘর ভেঙে গেলে ঘর বাগানো যায়, কিন্তু মানুষের মন ভেঙে গেছে। লোকসভা নির্বাচনে ঠিক 3-4 মাস পর উনি যখন কেশপুরে ঢুকলেন, ঢুকার পর কোনো মানুষ ওনার কাছে ছুটে যায়নি, 50 জন মানুষও হয়নি। উনি বলেছিলেন, আনন্দবাজারে আমি আবার রিপিট করছি, যে মানুষের মন ভেঙে গেছে গোটা কেশপুরে, এখানে আর কিচ্ছু করা যাবে না, কোনো রিপেয়ার করা যাবে না। সেইভাবে কেশপুরে তো আমি প্রত্যেকটা অঞ্চলেই ঘুরছি, 15টা অঞ্চলে, যা সভা সমাবেশ, আমাদের 2-3টা অঞ্চলে এখনো সন্ত্রাস করছে, গোলমাল করছে, এসব করছে, কিন্তু আমাদের মিটিং চলছে, সব অঞ্চলে মিটিং হচ্ছে। হয়তো সভা সমাবেশ আমরা সব অঞ্চলে করতে পারিনি, কিন্তু কেশপুরের এটা বলা যায় যে 3টা অঞ্চল বাদ দিলে, মূলত 2টো অঞ্চল যদি আমরা দেখি, 2টো অঞ্চল বাদ দিলে সব জায়গাতে আমাদের সমাবেশ হচ্ছে, মিটিং হচ্ছে, সবকিছু হচ্ছে। 2টো অঞ্চলে এখনো একটা সন্ত্রাস কায়েম করে রাখার চেষ্টা করছে, কিন্তু মানুষের জনাদেশ আমাদের পক্ষে আছে। এইটা থেকেই বোঝা যায় মানুষের যা উপস্থিতি, প্রত্যেকটা অঞ্চলে মানুষের যা আবেগ বিজেপির প্রতি, যে ভালোবাসা, হাজার হাজার মানুষের যে উপস্থিতি, এটা দেখে বোঝা যায় কেশপুরে তৃণমূল সন্ত্রাস করে কিচ্ছু করতে পারেনি, খড় ফুটার মতো উড়ে যাবে, এইটুকু আমরা তাই বলতে পারি। যত সন্ত্রাস করুক, যাই করুক, আর মানুষকে ধরে রাখতে পারবে, কোনোভাবে ধরে রাখতে পারবে। যতই পিকেট টিমের লোক নামাক, আর যাকেই নামাক, বিহারিকে নিয়ে আসুক আর যাকে নিয়ে আসুক, পিকে নিয়ে আসুক, যাই নিয়ে আসুক, বাড়িতে বাড়িতে পিকের লোকেরা যাক, যাই করুক, কেশপুরের মানুষ মনে মনে ভেবে নিয়েছে এই লুটেরার দলকে, এই লুম্পেনের দলকে, এই কাটমানির দলকে আমরা কেশপুরে জিতে দেবো। কেশপুরে একটা ইতিহাস হবে, কেশপুরে একটা ইতিহাস হবে। কেশপুরে ওরা বলছিল যে একটা রাজনৈতিক দল, তারা ক্ষমতায় আছে কেশপুরে, এই ক্ষমতায় তারা আছে, আর বিরোধী দল কেশপুরে হাজার হাজার লোকের মিছিল করছে, এটা স্বাধীনতার পর আমরা প্রথম দেখলাম। কেশপুরের মানুষ, অনেক মানুষ আমাকে বলেছে, কেশপুরে যখন আমরা মিছিল করেছি, মিটিং করেছি, এসব করেছি,
বলছি স্বাধীনতার পর আমরা এই প্রথম দেখলাম যে শাসক দলের বিরুদ্ধে কেশপুরে প্রথম বিরোধী দল তার হাজার হাজার মানুষের মিছিল করছে, সমাবেশ করছে, এই প্রথম দেখলাম। এটা থেকে আমাদের আত্মপ্রত্যয়, আমাদের দৃঢ়তা বেড়েছে, আত্মসন্তুষ্টি নয়, আত্মপ্রত্যয় দৃঢ়তা বেড়েছে, কর্মীদের মধ্যে উৎসাহ বেড়েছে যে কেশপুরে 21 সালের নির্বাচনে আমরা জিতব। এটাই মূল কথা। আর কি, কর্মীদের উপরে ভর করেই আমাদেরকে তো বলতে হয়, আমরা যারা লিডার তাদের আত্মপ্রত্যয়, তাদের দৃঢ়তা দেখেই তো আমাদের বলতে হয়। এ হচ্ছে ব্যাপার। একবারে শেষকালে আপনি কেশপুর সহ রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আমি কেশপুর সহ রাজ্যবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই যে পশ্চিমবাংলায় তৃণমূলকে হটিয়ে একটা সন্ত্রাস মুক্ত বাংলা করতে হবে, আর বিজেপির নেতৃত্বে জনগণের সরকার হবে। এটাই আমার বার্তা। এই যে তৃণমূলের যে অত্যাচার, অবিচার, লুণ্ঠন, লুট, একে পশ্চিমবাংলা থেকে হটিয়ে বিজেপির নেতৃত্বে জনগণের একটা সরকার হবে, একটা সন্ত্রাস মুক্ত বাংলা গঠন হবে, একটা গণতান্ত্রিক পরিবেশ কায়েম হবে। এটাই বিজেপির নেতৃত্বে একটা গণতান্ত্রিক পরিবেশ কায়েম হবে। এটাই আমার গোটা পশ্চিমবাংলাবাসীর কাছে এটাই আহ্বান। সবাই আসুন, ঐক্যবদ্ধভাবে একসাথে জোট করে এই গণতন্ত্র হরণকারী লুটেরার যে সরকার, এই সরকারকে পশ্চিমবাংলা থেকে আমরা বিজেপির নেতৃত্বে হটিয়ে একটা সরকার গঠন করি। ধন্যবাদ তন্ময়বাবু, আপনি আপনার মূল্যবান সময় আমাদের স্পিড নিউজ বাংলাকে দেওয়ার জন্য আপনাকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা এখন শুনলেন কেশপুর ভূমিপুত্র এবং ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহসভাপতি তন্ময় ঘোষের মুখোমুখি সাক্ষাৎকার। আপনাদের সকলকে ধন্যবাদ, স্পিড নিউজকে অসংখ্য ধন্যবাদ আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। আর আপনাদের সবাইকে আগাম শারদীয়ার আরেকবার শুভেচ্ছা আমি জানাচ্ছি।